হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া যুবকের সম্পত্তি নিয়ে হরিলুট, ভুয়া দলিল করে নতুন নতুন গ্রাহকের কাছে দেদারসে প্লট বিক্রি। জানার পরেও সমাধান নেই মন্ত্রীর কাছে। ই কমার্সের আড়ালে অ্যাপস ভিত্তিক সুদের ব্যবসা, গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। চীনের 2 নাগরিক সহ গ্রেফতার 10। রেলপথে কন্টেইনার পরিবহনে ধীরগতি, আমদানি রফতানি বাণিজ্যে জটিলতার শঙ্কা। প্রতিদিন 200 কন্টেইনার পরিবহনের জন্য চট্টগ্রাম বন্দরের চিঠি। এবং অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিল কাতার সরকার, কাজে লাগাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা মালয়েশিয়ার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের প্রায় 10,000 কোটি টাকার সম্পত্তি নিয়ে চলছে হরিলুট। এ যেন চোরের উপর বাটপারি। কেউ যুবকের জমি দখল করছেন, কেউ বা ভুয়া দলিল তৈরি করে নতুন গ্রাহকদের কাছে প্রতারিত করছেন। আবার নিষেধাজ্ঞা থাকলেও যুবকের নামেই বিক্রি হচ্ছে প্লট। বিষয়টি স্বীকারও করেছেন বাণিজ্যমন্ত্রী। যুবকের সম্পত্তি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মাঝে বন্টনের কথা থাকলেও সহসাই সেটির কোনো সমাধান দেখছেন না খোদ মন্ত্রী। নিজামুদ্দিনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সাভার ও ধামরাইয়ের কোল ঘেঁষে বয়ে চলা বংশী নদীর গা বেয়ে একসময় গড়ে তোলা হয় যুবকের হাউজিং প্রকল্প। গৃহশিক্ষক বিমল চন্দ্র প্রকল্পে বিনিয়োগ করেন প্রায় 25 লাখ টাকা। 1.5 গুণও বেশি সময় পেরোলেও জমি বা টাকা কোনোটাই পাননি তিনি। এই সম্পূর্ণ এরিয়াটা যুবকের, এটা আমাদের দেখিয়েছে। এখন আসলে যুবকের জায়গায় ছিল, পরবর্তীকালে শুনি দিকে নাম চেঞ্জ করে হাউজিং করে তারা প্লট বিক্রি করতেছে। 90 দশকে যাত্রা শুরু যুবকের। লোভনীয় অফার দিয়ে প্রায় 3 লাখ মানুষের 2,500 কোটি টাকা হাতিয়ে নেয় তারা। পরে কার্যক্রম বন্ধ করে সরকার। যদিও বংশী নদী পেরোতেই জানা গেল সেই যুবকের জমি বিক্রি হচ্ছে এই এলাকায়। বিক্রির সাইনবোর্ডও ঝুলছে, আবার কিনছেন অনেকেই। আপনাদের কতটুকু জায়গা কিনছেন? 3 শতাংশ 30 পয়েন্ট। জিনিসটা এরকম না যে আমি একলা কিনছি আমি ক্ষতিগ্রস্ত, যদি 100 জন ক্ষতিগ্রস্ত তার সাথে আমারও করতে হবে। যুবকের জমি বিক্রির সাইনবোর্ডে যে 3 জনের নাম ছিল তার মধ্যে অন্যতম ফারুক। তার দাবি তিনি যুবকের হয়ে কাজ করেন। সেগুলো কি যুবকের জমি? ওগুলো যুবকের জমি। আমি চাকরি করি না আর কি। আচ্ছা, আমি আর কি বায়া ফিল্ডে কাজ করি। রাজধানীর পল্টনে যুবক হাউজিং এর অফিসটিও বেহাত হয়ে গেছে, এমন দাবি যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদকের। কিছু জায়গা দেখা যায় মেন কিছু জায়গা বিভিন্ন অবৈধ দখলদাররা তারা বহুদখল করে খাইতেছে। এটি যার দখলে তার দাবি এটি তিনি কিনেছেন আসল মালিকের কাছ থেকেই। যুবক অবৈধভাবে দখল করেছিল। যুবক তো এটা মালিক না। আচ্ছা, তার মানে যুবক এখানে ছিল? ওরা ভাড়া ছিল। আচ্ছা, কার থেকে জানো এটা 2 নম্বর দলিল করছে। তবে তেজগাঁও সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা বলছেন ওই জমির মালিক যুবকে। আমি আমার সিগনেচার রেকর্ড দৃষ্টি মনে হচ্ছে যে এই সার্টিফিকেট কপিটা সঠিক, মালিক যুব কর্মসংস্থান সোসাইটি যুবক। উত্তরায় যুবকের প্রায় 4.5 বিঘা জমি বেহাত হয়ে গেছে। যুবকের মাহাবরা বিক্রি করে গেছে। যুবকের তো জমি বিক্রি করার রাইট ছিল না, ওরা কেমনে সিএসআরএস এর মালিকের তারপরে বিক্রি করে গেছে। আসল আর নকল দলিলের পার্থক্য হলো নকল দলিলে যুবকের পক্ষে কেনা হয়েছে এই বাক্যটি উল্লেখ নেই। বাণিজ্যমন্ত্রী স্বীকার করলেন যুবকের জমি বিক্রি হচ্ছে। অবৈধভাবে বেদখল হয়ে যাচ্ছে, অবৈধভাবে ভাড়া দেওয়া হচ্ছে, অবৈধভাবে বিক্রি হচ্ছে। আমাদের মন্ত্রণালয়কে লিখেছিল, কিন্তু আমাদের দেশে যে আইন আছে তাতে আমরা প্রশাসক নিয়োগ করতে পারি না। এই ব্যাপারে আইনি সহায়তা দরকার, তো সেটার জন্য আমরা চেষ্টা করছি আর কি। ইভ্যালি বা ধামাকা যদি হয় প্রতারণার সবশেষ সংযোজন, তাহলে যুবক ছিল বাংলাদেশের আর্থিক খাতের বড় অনিয়মের শুরুর দিকের উদাহরণ। কথা ছিল যুবকের এইসব সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত 3 লাখ মানুষের পাওনা শোধ করা হবে, কিন্তু সেটি তো হচ্ছেই না। উল্টো নতুন করে প্রতারিত হচ্ছেন বহু মানুষ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, সাভার, ঢাকা। তথ্য প্রযুক্তি কোম্পানি ই কমার্স ফসলের বীজ সহ বিভিন্ন ধরনের ব্যবসার কথা বলে অফিস ভাড়া নেয় তারা। যদিও পুরোটাই লোক দেখানো, আড়ালে তাদের মূল উদ্দেশ্য অ্যাপস ভিত্তিক সুদের ব্যবসা। আর এই অনুমোদনহীন ব্যবসার মূল কারিগর কয়েকজন চাইনিজ নাগরিক। অবৈধ এসব ঋণের ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। বুলবুল রেজার রিপোর্ট।
1 বছর আগে বাড়িধারার ডিওএইচএস এর 4 নম্বর সড়কের এই বাড়িটির 5ম তলা ভাড়া নেন 2 চীনা নাগরিক। বাসার মালিককে বলেছিলেন চীন থেকে ফসলের বীজ এনে এদেশে বিক্রি করবেন। একই এলাকার এই বাসাটির 2য় তলাও 3 মাস আগে ভাড়া নেন ওই 2 চীনা নাগরিক। কথা ছিল আইটি ফার্মের অফিস করার। ভুয়া তথ্য দিয়ে বাসা ভাড়া নেওয়া 2 চীনা নাগরিককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাদের সহযোগী আরও 10 বাংলাদেশিকে। অভিযোগ, তারা অ্যাপস ভিত্তিক সুদের ব্যবসা করে গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী ক্ষুদ্র ঋণের নামে অন্তত 10টি অ্যাপস অবৈধভাবে বাংলাদেশে সুদের কারবার করছে। এসব অ্যাপ নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয় চীন থেকে। রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস ভাড়া নেওয়ার সময় তারা তথ্য প্রযুক্তি কোম্পানি, ফসলের বীজ ও ই-কমার্সের ব্যবসার কথা বলে। মূলত চায়নারা এই ব্যবসাটুকু পরিচালনা করে এবং তারা যখন এই বাংলাদেশে প্রথম তারা কোনো ব্যবসা পরিচালনার জন্য তারা করে, তখন তারা আমাদের যেই বোর্ড অফ ইনভেস্টমেন্টের সাথে যেভাবে চুক্তিবদ্ধ হয় সেটা হচ্ছে তারা সফটওয়্যার কোম্পানি হিসেবে এনলিস্টেড হয়। কিন্তু যেটা তারা বর্তমানে করছে সেটা হলো তারা লোনের একটা প্রতারণার আশ্রয় নিচ্ছে অনলাইনে এবং এদের দ্বারা অনেক ভিকটিমাইজড হচ্ছে। গত 1 বছরে এসব অ্যাপ সর্বনিম্ন 1 লাখ থেকে সর্বোচ্চ 10 লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। পুলিশের ধারণা এদের বেশিরভাগই প্রতারণার শিকার হয়েছেন। এসব অবৈধ ডিজিটাল সুদের মহাজনদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক কেন, এই দায়ভার আসলে কারোরই না। কারণ এই জাতীয় ফল যখন কোনো অ্যাপস পাঠাবে, যখন আসবে মার্কেটে, সেই ক্ষেত্রে অবশ্যই কেউ এটা ডাউনলোড করার আগে বা এখানে যদি কোনো ঋণ প্রস্তাব থাকে সেই ক্ষেত্রে তাকে সচেতন হতে হবে। অ্যাপস ভিত্তিক ঋণের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ পুলিশেরও। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রেলপথে কন্টেইনার পরিবহনে ধীরগতির কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে জটিলতা সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। চাহিদা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ওয়াগন না পাওয়ায় আইসিডিতে সৃষ্টি হচ্ছে কন্টেইনার জট। এ অবস্থায় প্রতিদিন অন্তত 200 করে কন্টেইনার পরিবহনের জন্য রেলওয়েকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে পর্যাপ্ত ওয়াগনের ব্যবস্থা সত্ত্বেও বন্দর কন্টেইনার দিতে পারছে না বলে দাবি রেলওয়ের। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দর দিয়ে পণ্য আমদানির সময় কন্টেনারের গন্তব্য উল্লেখ করেই আমদানিকারকদের ঋণপত্র খুলতে হয়। এক্ষেত্রে সড়কপথের কন্টেনারের গন্তব্য নিয়ে তেমন সমস্যা না হলেও জটিলতা সৃষ্টি হচ্ছে রেলপথে ঢাকা কমলাপুর আইসিডিতে কন্টেনার পাঠানো নিয়ে। 876 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে কন্টেনার রয়েছে প্রায় 500। এছাড়া বন্দরে অবস্থানরত জাহাজগুলোতে আইসিডিগামী আরও অন্তত 500 কন্টেনার রয়ে গেছে। রেলপথে কন্টেনার পরিবহনে পর্যাপ্ত ওয়াগন না পাওয়ায় সংকট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করছেন বন্দর কর্তৃপক্ষ। আইসিডি জট সৃষ্টি হয়ে যায় এবং আমদানি রপ্তানিকারকরাও যথাসময়ে তাদের মাল ডেলিভারি নিতে পারে না। সব বিষয় বিবেচনা করে যদি রেল কর্তৃপক্ষ ওয়াগন সংখ্যা বৃদ্ধি করে তাহলে আমাদের এই সমস্যা আর থাকবে না। নিয়ম অনুযায়ী প্রতিদিন 6 জোড়া কন্টেনারবাহী ট্রেন পরিচালনার সক্ষমতা রয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের, কিন্তু প্রয়োজনীয় কন্টেনার না পাওয়ায় বর্তমানে মাত্র 2 জোড়া ট্রেন চলছে। এক্ষেত্রে বন্দরের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকটকে দুষছেন রেলওয়ে পূর্বাঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের হাতে এখন যথেষ্ট লোকোমোটিভ আছে, তো এই জন্য আমি আহ্বান জানাই যে বন্দর কর্তৃপক্ষ বা তাদের যাদের স্টেক হোল্ডার আছে তারা বেশি করে কন্টেনার ক্যারি করুক। তবে জটিলতা এড়িয়ে কন্টেনার পরিবহনে গতি আনার ক্ষেত্রে বন্দর এবং রেলওয়ের মধ্যে সমন্বয়ের কোনো বিকল্প দেখছে না আইসিডি ইয়ার্ড পরিচালনাকারী অপারেটর সাইফ পাওয়ার টেক। দুই পক্ষের সমন্বয় করতে হবে। যখন কন্টেনারের ডিমান্ড থাকবে তখন রেলকে ওয়াগন দিতে হবে, তখন এই জিনিসটা সমন্বয় হবে। প্রতিটি ট্রেনে 60 টিউএস করে কন্টেনার পরিবহন করা যায়। সেই হিসাবে দিনে 100 থেকে 120টি কন্টেনার পরিবহন করছে রেলওয়ে পূর্বাঞ্চল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রতি বছর যে পরিমাণ কন্টেনার হ্যান্ডেলিং করে এর মধ্যে 96% কন্টেনার পরিবহন হয় সড়ক পথে, আর রেলপথে মাত্র 4% কম। অথচ ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কন্টেনার পরিবহনে এই রেলপথকে কাজে লাগানো যাচ্ছে না। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বেড়েছে আমদানি রফতানি কার্যক্রম। এতে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্থলবন্দরে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল।
শ্রেহা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের উত্তর পূর্ব অঞ্চলের অন্যতম বৃহৎ স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে। আপনাকে জানিয়ে রেখে এই স্থলবন্দরটি 1994 সালে শুল্ক স্টেশন হিসেবে যাত্রা করে এরপর থেকে কিন্তু এই স্থলবন্দরটি 2010 সালে পূর্ণাঙ্গ স্থলবন্দরের মর্যাদা লাভ করে। এরপর থেকে 2011 সালে কিন্তু ভারতের সরকার সে দেশের কলকাতার হলদিয়া বন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর পর্যন্ত জাহাজের মাধ্যমে ভারী পণ্য পরিবহন করে। সেখান থেকে কিন্তু সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে পালাটানায় এখানকার যে মালামাল নেওয়া হয়। এরপর থেকে কিন্তু এই স্থলবন্দরটি দুই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরপর থেকে আসলে আখাউড়া স্থলবন্দর হচ্ছে উত্তর পূর্ব যে ভারতের যে 7টি অঙ্গরাজ্য আছে, বিশেষ করে আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই 7টি অঙ্গরাজ্যে কিন্তু বাংলাদেশ থেকে সব ধরনের পণ্য অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত পণ্য ব্যতীত সব ধরনের পণ্য রপ্তানি হয়ে আসছিল। সম্প্রতিকালে কিন্তু 2017 সালে ভারত সরকার সেখানে তাদের অভ্যন্তরীণভাবে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হওয়ার কারণে সে দেশের পণ্য অনেকটাই বাংলাদেশ থেকে আমদানি কমিয়ে দিয়েছে, যার কারণে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য কিন্তু অনেকটাই ভাটা পড়ে। আপনাকে জানিয়ে রাখি সম্প্রতি সময়ে অর্থাৎ গত আগস্ট মাস থেকে এই বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে কিন্তু বড় ধরনের পণ্যের চালান আমদানি করা হচ্ছে, বিশেষ করে চাল, গম সহ বিভিন্ন পণ্য, যার কারণে আখাউড়া স্থলবন্দর কিন্তু অনেকটাই চাঙ্গা হয়ে ওঠে। বিশেষ করে যে শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে, এখানকার যে অর্থ বাণিজ্য কিন্তু ব্যাপক জমজমাট হয়ে উঠেছে। আপনাকে জানিয়ে রেখে আখাউড়া স্থলবন্দর দিয়ে কিন্তু নিষিদ্ধ ঘোষিত পণ্য ব্যতীত সব ধরনের পণ্য রপ্তানির সুযোগ রাখা হয়েছে। পক্ষান্তরে কিন্তু আমদানি দিক দিয়ে কিন্তু মাত্র 6 থেকে 7টি পণ্য এখানকার আমদানি অনুমোদন দেওয়া হয়েছে। এখানকার ব্যবসায়ীরা সমান্তরালভাবে এই স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি করার জন্য কিন্তু নিষিদ্ধ ঘোষিত পণ্য ব্যতীত সব ধরনের পণ্য আমদানি দাবি জানিয়ে আসছেন। সেটি এখনও বাণিজ্য মন্ত্রণালয় থেকে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে কিন্তু সেটি এখন প্রক্রিয়াধীন আছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে বর্তমানে যে আমদানি কার্যক্রম তারা যে দাবিটি জানিয়েছেন সেটি ত্বরান্বিত করার লক্ষ্যে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সেটিও অনেকটু এগিয়েছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি এখানকার যে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আছেন তার সাথে কথা বলেছিলাম, তিনিও বলছেন যে আখাউড়া স্থলবন্দরটি যদি আমদানি রপ্তানি কার্যক্রম সমান্তরালে করা হয় তাহলে ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি এখানকার যে উত্তর পূর্ব ভারতের যে 7টি অঙ্গরাজ্য আছে সেই 7টি অঙ্গরাজ্যে কিন্তু বাংলাদেশের যে পণ্য সেটি কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, যার কারণে কিন্তু এখানকার রপ্তানিযোগ্য যে পরিমাণ সেটি কিন্তু দিন দিন বাড়ছে। বিশেষ করে ভোজ্য তেল, পাথর, সেই সাথে কিন্তু প্লাস্টিক জাতীয় যে পণ্য সামগ্রী আছে সেগুলো কিন্তু নিয়মিত এদিকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনাকে যে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আখাউড়া স্থলবন্দর বর্তমানে যে কার্যক্রম চলমান আছে সেটি নিত্য নতুন যে অবকাঠামো সেটি কিন্তু তারা উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছেন। এখানে ওয়ার হাউস থেকে শুরু করে কাস্টম ইমিগ্রেশন যে ভবন সেটি কিন্তু অলরেডি নির্মাণ চলমান আছে। সেটি নির্মাণ হলে পরে এখানকার যে ব্যবসা বাণিজ্যের কার্যক্রম সেটি কিন্তু আরও গতিশীল হবে বলে স্থানীয় ব্যবসায়ীরা আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনাকে জানিয়ে রাখি আখাউড়া স্থলবন্দরে আগে যে সময়ে মাত্র 20 থেকে 30টি ট্রাক এখান থেকে রপ্তানি পণ্য নিয়ে যেত সেটি কিন্তু এখন বেড়ে প্রায় 50 থেকে 60টি দাঁড়িয়েছে। পাশাপাশি আমদানি পরিমাণ যেহেতু শূন্যের কোটায় ছিল সেদিক থেকে কিন্তু সম্প্রতিকালে যে আমদানি বেড়েছে যার কারণে প্রতিদিন কিন্তু 30 থেকে 40টি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করছে পণ্য নিয়ে। পাশাপাশি এখানকার আমদানি রপ্তানি বাণিজ্য কিন্তু দিন দিন বাড়ছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে কাস্টম কর্মকর্তাদের সাথে, তারা বলছেন আমদানি বৃদ্ধির কারণে কিন্তু সরকারের রাজস্ব দিন দিন বাড়ছে। পাশাপাশি এখানকার যে কার্যক্রম সেটি কিন্তু আরও জমজমাট হয়েছে। আপনাকে জানিয়ে রাখি আগামীকাল থেকে আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। সেই শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আগামীকাল থেকে 16 অক্টোবর পর্যন্ত কিন্তু 5 দিন আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। 17 অক্টোবর থেকে যথারীতি কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম আবার চালু হবে বলে বন্দরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দর থেকে সর্বশেষ। শ্রেয়া। আখাউড়া স্থলবন্দর থেকে আমদানি রফতানি কার্যক্রমের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। দুর্গাপূজা উপলক্ষে 6 দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ থাকবে, তবে পানামা পোর্টের মধ্যে চলবে পণ্য লোডিং আনলোডিং কার্যক্রম। হিলি সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে পূজা উপলক্ষে আজ সকাল থেকেই দেশের মধ্যে 6 দিন আমদানি রফতানি বন্ধ থাকবে। 17 অক্টোবর থেকে আবারও শুরু হবে কার্যক্রম। হিলি ইমিগ্রেশন জানায় আমদানি রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। জয়পুরহাটের বিভিন্ন থানা আর মালখানায় পড়ে আছে প্রায় কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার যানবাহন। দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টিতে এসব যানবাহনের অধিকাংশই এখন অকেজো। পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন মামলার দীর্ঘসূত্রতার কারণে বছরের পর বছর ধরে পড়ে থাকা এসব যানবাহন নিলামে বিক্রি বা প্রকৃত মালিককে হস্তান্তর করা যাচ্ছে না।
জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানোর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মাদক ও রেজিস্ট্রেশনবিহীন বিভিন্ন মামলা ও সাধারণ ডায়েরির কারণে প্রায় এক যুগ ধরে জয়পুরহাট সদর সহ 5টি থানা চত্বরে এবং মালখানায় এভাবেই পড়ে আছে প্রায় কোটি টাকা মূল্যের শত শত গাড়ি। বছরের পর বছর ধরে অযত্ন আর অবহেলায় খোলা আকাশের নিচে পড়ে থাকা এসব গাড়ির অধিকাংশই এখন অকেজো। এতে বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। কাগজপত্রের ত্রুটির জন্য যে গাড়িগুলো ধরা পড়ে সেটি কাগজপত্র নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়া উচিত। রাষ্ট্রের রেভিনিউ ক্ষতি হচ্ছে এবং যানগুলো স্তূপ হয়ে ধ্বংস হয়ে যাওয়ার কারণে নতুন করে এটা তৈরি করতে আবার অনেক টাকা খরচের ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। খুব দ্রুত এই যানবাহনগুলোর একটা বিধিবদ্ধ ব্যবস্থা করে এই থানাকে পরিচ্ছন্ন করা দরকার। বাদী বিবাদী কিংবা সাক্ষীদের অনুপস্থিতির কারণে এসব জব্দকৃত যানবাহনের মামলাগুলো নিষ্পত্তি হতে দেরি হচ্ছে বলে জানালেন জয়পুরহাট জেলা জজ আদালতের সরকারি কৌশলী। সরকারি সাক্ষী আসে না, আবার অনেক সময় বাদী আসে না, এমতো কারণেও মামলাগুলো বিলম্বিত হচ্ছে। জব্দকৃত গাড়ির মামলাগুলো খুব দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের সাথে সমন্বয় করা হচ্ছে বলে জানান জয়পুরহাট জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। পরিত্যক্ত হিসেবে যখন জিডি মূল্যে যখন আমরা করি তখন কিন্তু আমরা সহজে এটা নিষ্পত্তি করতে পারি। সেই ক্ষেত্রে আমরা জিডি মূল্যে কোর্টের বিজ্ঞ আদালতের আদেশে তখন আমরা এটা নিলামের মাধ্যমে নিষ্পত্তি করতে সক্ষম হই। সচেতন নাগরিকদের দাবি, দ্রুত এসব মামলা নিষ্পত্তি করে জব্দ করা যানবাহনগুলো নিলামে বিক্রি করা গেলে একদিকে এসব সম্পদ রক্ষা করা সম্ভব, অন্যদিকে কোটি টাকার রাজস্ব পাবে সরকার। সময় সংবাদ, জয়পুরহাট। 2 বছরের বেশি সময় ধরে খুলনায় নগরবাসীর চলাচলের জন্য নেই গণপরিবহন। তার পরিবর্তে রাস্তা জুড়ে দাপট চলছে বিপজ্জনক মাহেন্দ্রা, সিএনজি ও ইজি বাইকের। নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। মাহেন্দ্রা, সিএনজি চালকদের সিন্ডিকেটের কারণেই নগর পরিবহন বন্ধ রয়েছে বলে মনে করছে নাগরিক সমাজ। তবে পরিবহন মালিক সমিতির দাবি, আর্থিক ক্ষতির কারণে গণপরিবহন বন্ধ রয়েছে। খুলনা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনা মোটর বাস মালিক সমিতির তত্ত্বাবধানে নগরীর প্রবেশদ্বার রূপসা থেকে শেষ প্রান্ত ফুলতলা পর্যন্ত একসময় নগর পরিবহনে 55 বাস নিয়মিত চলাচল করত। নগরবাসীর সুবিধার কথা ভেবে প্রতি ঘন্টায় 4 থেকে 5টি বাস নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেত। এখন 16 লাখ নগরবাসীর জন্য মাত্র একটি বাস চলে। খুব অল্প খরচে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা নগর পরিবহনের সুবিধা পেত। আমাদের প্রতিদিন রেগুলার কন্টিনিউ হয়, কোচিংয়ে যেতে হয় না, কলেজে যেতে হয়। আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের বাবার খরচে চলে, আমরা তো গাড়ি ভাড়া তো দিয়ে পারি না। আমাদের যেখানে ইজি বাইকে যাইতে গেলে আমাদের 25 টাকা করে লাগে, সেখানে আমরা যদি টাউন সার্ভিসে আসতে পারতাম সেখানে আমরা 10 টাকা করে পারতাম। লোকাল বাস থাকলে হয়তো কি অল্প খরচে আমরা যাইতে পারতাম, আসতে পারতাম। খুলনার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য একসময় সবথেকে জনপ্রিয় ছিল এই নগর পরিবহন। বর্তমানে খুলনার ফুলতলা থেকে রূপসা ঘাট পর্যন্ত মাহেন্দ্র ও সিএনজি ভাড়া জনপ্রতি 60 থেকে 70 টাকা, যা নগর পরিবহনে ছিল 20 থেকে 25 টাকা। এসব ভোগান্তি ও ভাড়ার বৈষম্যের শিকার হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। বাসটা চালু থাকলে আমাদের যাতায়াতে সুবিধা হয়, খরচটা কম লাগে। 5 টাকা করে ভাড়া দিই আর ওখানে 25 টাকা 30 টাকা করে ভাড়া দিতে হবে প্রতিদিন। অন্যদিকে নাগরিক নেতারা বলছেন, গণপরিবহন না থাকাটা নগরবাসীর অধিকার হরণ করা হয়েছে। তবে পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, সদিচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক ক্ষতির কারণে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। আমরা এই যে সার্ভিসটা থেকে বঞ্চিত হচ্ছে, এটাও কিন্তু আমাদের নাগরিকরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। পুরো দমের শিক্ষা প্রতিষ্ঠান করলে আমরা আবার আগের মতো চেষ্টা করব ইনশাল্লাহ, দেশের বিশেষ করে খুলনার মানুষকে সেবা করার জন্য। নগরের রূপসা থেকে ফুলতলা 28 কিলোমিটার সড়ক। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। প্রথমবারের মতো হিরো মোটরসাইকেল কিনলে গ্রাহকদের জন্য লটারিতে প্রতি সপ্তাহে একটি নতুন টাটা ইন্ডিগো প্রাইভেট কার জেতার সুযোগ দিয়ে শুরু হয়েছে হিরো বাইক মেলা। এছাড়া হিরো থ্রিলার 160 আর কিনলে গ্রাহকরা পাচ্ছেন 32 ইঞ্চি এলইডি টিভি। যে কোনো হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল কিনলে পাবেন হিরো ব্র্যান্ডের ছাতা। রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ। এ সময় র্যাফেল ড্রর মাধ্যমে প্রথম সপ্তাহের টাটা ইন্ডিগো বিজয়ীকে নির্বাচন করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক চলছে।
এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রসূন, শ্রেয়া, আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু নিত্যপণ্যের বিভিন্ন যে নিত্যপণ্য রয়েছে সেই পণ্যের বাজারটি অস্থির অবস্থায় রয়েছে। বিশেষ করে আমি যদি বলি যে এই মুহূর্তে বাজারের পেঁয়াজ, ভোজ্য তেল এবং চিনি এগুলোর সংকটও দেখা দিয়েছে এবং বেশ কয়েকটি পণ্যের দামও কিন্তু বেড়ে গেছে। সেটি আমরা প্রতিদিনই হয়তো খবরে পাই এবং বাজার মনিটরিংয়ের সময় সেই তথ্যটি আমরা পাই। এরই প্রেক্ষিতে মূলত আজকে এই বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপনকান্তি ঘোষের সভাপতিত্বে এটি বৈঠক শুরু হয়েছে। যে বৈঠকে এই যে নিত্যপণ্য রয়েছে, অর্থাৎ যারা পেঁয়াজ আমদানি করেন, মজুত করেন বা পেঁয়াজ ব্যবসা করেন, বিশেষ করে চিনির সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন যেসব ব্যবসায়ী এবং ভোজ্য তেলের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন যেসব ব্যবসায়ী, এদের সকল ধরনের নিত্যপণ্যের সাথে যারা ব্যবসার কাজে যুক্ত তাদেরকে নিয়েই মূলত এই বৈঠকটি চলছে। এবং এই বৈঠকে ইতোমধ্যে যুক্ত হয়েছেন ঢাকার বাইরে থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী টিপু মুন্সি, উনি যুক্ত রয়েছেন। তো এই বৈঠকটি চলবে। এই বৈঠকে মূলত মজুদ পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায় এবং আমদানি পরিস্থিতিটাও কিভাবে স্বাভাবিক করা যায় সেই বিষয়ে একটি নির্দেশনা আসবে। মূলত ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে পেঁয়াজের যে আমদানি শুল্ক সেটি প্রত্যাহার করার জন্য এনবিআরকে ইতিমধ্যে একটি অনুরোধ জানানো হয়েছে বলে আমরা মিটিংটি শুরু হয়েছে মাত্র তখনই জানলাম, সেখান থেকে বলা হয়েছে। এবং এছাড়া চিনি বা ভোজ্য তেল সহ যতগুলো নিত্যপণ্য রয়েছে তার যেন কোনোভাবেই কোনো সংকট তৈরি না হয়, কোনো মজুদের ক্ষেত্রে যেন কোনো কারসাজি না হয়, সেই বিষয়টি মনিটরিংয়ের জন্য বাংলাদেশের যেসব জেলাগুলোর মাধ্যমে মূলত এই পেঁয়াজ এবং বিভিন্ন পণ্যগুলো আসে সেই জেলাগুলো থেকে জেলা প্রশাসকদেরকে সেই তথ্যটিও বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানোর একটি নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী 2 সপ্তাহের মধ্যে যাতে এই বাজারটি স্বাভাবিক পরিস্থিতিতে আসে তা নিয়ে মূলত এই বৈঠকের ঘণ্টা দেড়েক বৈঠকটি চলবে এবং বৈঠকের পরে মন্ত্রী একটি ব্রিফিং করে সার্বিক তথ্য জানাবেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল মূলত সবশেষ তথ্য এখান থেকে। শ্রেয়া, সচিবালয় থেকে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকের খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন আশিস। অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সুখবর দিল কাতার। 10 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটি। এদিকে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ 20 বছরের বেশি সময় পর কাতারে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটি। 10 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কাতারে নানা কারণে অবৈধ হয়ে পড়া অভিবাসী ও প্রবাসী বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। কাতার সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বৈধ হওয়ার সুযোগটিকে পুরোপুরি কাজে লাগাতে চান তারা। বৈধ হওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতাও আশা করছেন প্রবাসীরা। আমরা কাতার অনেকদিন থেকে অবৈধভাবে আছি, কাতার সরকার একটা সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। বাংলাদেশ এমবাসির সহযোগিতা আমরা কামনা করছি। কাগজপত্রের সমস্যার সম্মুখীন সকল মানুষকে বৈধ হওয়ার সুযোগ দেয়, আমিও সেই সুযোগ নেওয়ার অপেক্ষা আছি। সরকার যেন একটি সুযোগ সুবিধা দিয়েছে ভিসা লাগানোর জন্য, তাই আমরা লাগানোর জন্য চেষ্টা করতেছি বৈধ হওয়ার জন্য। সবার থেকে তারা লাগানোর জন্য চেষ্টা করবেন বৈধ হওয়ার জন্য। এদিকে কাতার সরকারের ঘোষিত সময়ের মধ্যে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। আমাদের দূতাবাসের তরফ থেকে মাননীয় রাষ্ট্রদূত সদর নির্দেশনা আপনার এই প্রক্রিয়াটি অনুসরণ করার জন্য আমরা আপনাদেরকে সচেতন করার উদ্যোগ হিসাবে আমাদের দূতাবাসের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশি কমিউনিটির যে সংগঠনগুলো আছে ওনাদের মাধ্যমে ব্যাপকভাবে সচেতন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে আপনারা এই সুযোগটি গ্রহণ করে এখানে নিয়মিত হওয়ার চেষ্টা করুন। কেননা আপনার অনিয়মিত হওয়ার, অনিয়মিত কর্মী, অনিয়মিত কাজ কোনোটাই কাতার সরকারের আইন দ্বারা সমর্থিত নয়। বৈধ হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করে কাতার সরকার ঘোষিত সার্ভিস সেন্টারগুলোতে নিয়ে যেতে হবে। সার্ভিস সেন্টারগুলো হলো উম্মে সালাল, উম্মে সুনাইম, মেসাইমার, আল ওয়াকরা ও আল রাইয়ান সার্ভিস সেন্টার। ঘোষিত সময়ের মধ্যে বৈধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটির প্রশাসন। সময় সংবাদ, কাতার। মালয়েশিয়ায় 90% মানুষ করোনার টিকা নেয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার।
খুলে দেওয়া হয়েছে দেশটির পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো। কর্মক্লান্ত জীবনে হাঁপিয়ে ওঠা স্থানীয় ও প্রবাসীরা কোলাহলমুক্ত সবুজের সান্নিধ্য পেতে একটু অবসর পেলেই ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ায় প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০% মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করায় সোমবার থেকে দেশটির আন্তঃরাজ্য ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির সরকার। পাশাপাশি করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়ায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসী দর্শনার্থীরাও সাপ্তাহিক ছুটিতে ভিড় করছেন বিভিন্ন পার্কে। কুয়ালালামপুর শহরের জনপ্রিয় পার্কগুলোর মধ্যে পারদানা বোটানিক্যাল গার্ডেন অন্যতম। পার্কটি শহর কেন্দ্রিক হওয়ায় প্রবাসীরা সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও নিয়মিত এখানে ঘুরতে আসেন। মালয়েশিয়া সরকার এখন ঘোষণা দিয়েছে সবকিছু মোটামুটি শিথিল এবং বিনোদন পার্কগুলো উন্মুক্ত করে দিয়েছে সর্বসাধারণের জন্য। মনে হচ্ছে যেন দীর্ঘ 2 বছর পর আমরা একটু ছুটি পেয়েছি, এখানে আসছে আমরা খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারতেছি। দীর্ঘ সময় পরে হচ্ছিল আমরা আসলে বন্ধু বান্ধব নিয়ে এরকম একটা পরিবেশে ঘুরতে বেরোতে পারছি। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে হচ্ছিল স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি, এরকম ভালো লাগতেছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় একেবারেই নিস্তব্ধ ছিল এই বোটানিক্যাল গার্ডেনটি। ঢুকতে দেওয়া হয়নি কোনো দর্শনার্থীকে। তবে এখন আবারও দর্শনার্থীদের পদচারণায় কোলাহল বাড়ছে। এখানে বাচ্চাদের খেলার জন্য রয়েছে বিভিন্ন রাইড, একই সঙ্গে প্লেগ্রাউন্ড সহ বড়দের জন্য রয়েছে শরীরচর্চার পর্যাপ্ত উপকরণ। সব বয়সীদের জন্যই পার্কটি বেশ উপভোগ্য। একটু স্বস্তির আশায় সবুজ সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসেন দেশ বিদেশি দর্শনার্থীরা। নজর কাড়া এমন নয়নাবিরাম দৃশ্য যেমন সৌন্দর্য ছড়াচ্ছে, অন্যদিকে ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করছে। কুয়ালালামপুরের পারদানা বোটানিক্যাল গার্ডেন থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। পাখির কলকাকলিতে সারাদিনই মুখর থাকে পঞ্চগড়ের নাজিরপাড়া গ্রাম। বাঁশঝাড় আর বড় বড় গাছের মগডাল যেন পাখিদের মিলন মেলা। দূর দূরান্ত থেকে বক, শামুকখোল, পানকৌড়ি, ঘুঘু দেখতে প্রতিদিনই ভিড় করেন পাখিপ্রেমীরা। আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদী ও সবুজে ঘেরা গ্রাম পঞ্চগড়ের নাজিরপাড়া। পাখিদের প্রতি গ্রামের মানুষের ভালোবাসা আর মায়ার বন্ধন যুগ যুগ ধরেই। গ্রামের সেই ভালোবাসা আর প্রকৃতির টানে বিভিন্ন দেশ থেকে অসংখ্য পাখি ছুটে আসে এই গ্রামে। পানকৌড়ি, শামুকখোল, বক, রাতচোরা, ঘুঘু সহ নানা প্রজাতির পাখির কলকাকলিতে সারাদিনই মুখর থাকে গ্রামের চারপাশ। পাখিদের জীবনধারা আর তাদের সৌন্দর্য উপভোগ করতে আশপাশে গ্রাম থেকে প্রতিদিন ছুটে আসেন মানুষ। দর্শনার্থীও হয় আমাদের এখানে, বাহির থেকে অনেক মানুষ আসে, দেখতে আসে, কারণ পাখি তো সবাই ভালোবাসে। মা পাখি, বাবা পাখিরা যখন বাচ্চাদের খাওয়ায়, এই দৃশ্যটা খুব সুন্দর একটা দৃশ্য। গ্রামবাসী সবাই এটা সুরক্ষা করি, দেখে শুনে রাখি আমরা। আমাদের এখানে অনেক সুন্দর পাখি, সাদা সাদা কালো কালো পাখি, অনেক সুন্দর লাগে দেখতে। অতিথি পাখিদের সুরক্ষা নিশ্চিত করতে ও শিকারীরা যাতে এই পাখিদের কোনো ক্ষতি করতে না পারে সে বিষয়ে স্থানীয়দের উদ্বুদ্ধ করছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই পাখিগুলোকে কোনোভাবে যাতে আঘাত না করে বা পাখি যে মারার যে ঘটনা এগুলো যাতে না ঘটে, এই জন্য স্থানীয়দেরকে আমরা উদ্বুদ্ধ করেছি এবং পাশাপাশি পরবর্তীতে যাতে আরও অতিথি পাখি আমাদের এই এলাকায় আসে এবং তারা যাতে নিরাপদে বসবাস করতে পারে, এই জন্য আমরা সবার সম্মিলিত প্রয়াসে আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। 2010 সাল থেকে নাজিরপাড়া এলাকায় প্রতি বছর জুলাইয়ে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার পাখি আসে। প্রায় 6 মাস অবস্থানের পর আবার ডিসেম্বরে চলে যায় এইসব অতিথি পাখি। সময় সংবাদ, পঞ্চগড়। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়া যুবকের সম্পত্তি নিয়ে হরিলুট। ভুয়া দলিল করে নতুন নতুন গ্রাহকের কাছে দেদারসে প্লট বিক্রি। জানার পরেও সমাধান নেই মন্ত্রীর কাছে। ই কমার্সের আড়ালে অ্যাপস ভিত্তিক সুদের ব্যবসা। গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। চীনের 2 নাগরিক সহ গ্রেফতার 10। এবং অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিল কাতার সরকার। কাজে লাগাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা মালয়েশিয়ার। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।